হ্যালো এভরিবডি, আপনারা কেমন আছেন সবাই? আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। কলকাতার কাছে পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চান, হাতে খুব একটা ছুটি নেই, বাজেটও এবার একটু টাইট, ভাবছেন এমন একটি জায়গায় যেতে চাই যেখানে দিনের দিন ঘুরে আসা যায় কিংবা একদিন ম্যাক্সিমাম রাত কাটাবেন আপনি। তো সেই রকম জায়গার একটি হদিশ নিয়ে আজকে আমি এলাম আমার এই ব্লগে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গাদিয়ারার রিভার সাইডে। কি অপূর্ব যে এই রাস্তা, কি বলবো আপনাকে। আমার এক পাশে হচ্ছে রূপনারায়ণ নদী, এই গাদিয়ারাতে কিন্তু রূপনারায়ণ এবং হুগলি নদীর একটা খুব সুন্দর কনফ্লুয়েন্স আছে, এবং রাস্তার ঠিক অপর পারে আছে হচ্ছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের একটি দুর্দান্ত নিউলি রেনোভেটেড ট্যুরিস্ট লজ, যার নাম হচ্ছে রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টি। কলকাতার বিভিন্ন যে প্রাণকেন্দ্র, যদি আমি ধর্মতলাও ধরি, সেখান থেকে মাত্র 90 কিলোমিটার সড়ক পথে আপনার 2 থেকে আড়াই ঘন্টায় কলকাতার যে কোনো জায়গা থেকে এসে এখানে পৌঁছানো সম্ভব। আসার রাস্তাও মোটের ওপর ভালো, এবং সব থেকে বড় ব্যাপার, যারা নিজের গাড়ি নিয়ে আসবেনও না, তারা পাবলিক ট্রান্সপোর্টেও খুব ইজিলি বাগনান বা উলুবেরিয়া থেকে এই জায়গাটিতে আসতে পারেন। কলকাতা থেকে কোন সময় আসলে ভালো হয়, কি কি ঘুরে দেখবার আছে, এই রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টির একটা গোটা ট্যুর ইন টার্মস অফ রুমস অ্যান্ড ফুড সবকিছু আমি দেওয়ার চেষ্টা করব আজকের এই ব্লগটিতে। এবং সব থেকে বড় পাওনা যেটা, এই নদীর সৌন্দর্য, সেটাকেও আমার সাধ্যমতো আপনাদের সামনে তুলে ধরবো। ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি নতুন কিছু জানতে পারেন বা ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আজকে 15ই জুন 2026। আমরা আমাদের বিরাটির বাড়ি থেকে রওনা হলাম আরেকটি নতুন উইকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমাদের যেখানে ডেস্টিনেশন তা খুব একটা দূরে নয় কলকাতা থেকে। আমি যখন বিভিন্ন ভ্রমণ গ্রুপে আপনাদের রিকোয়ারমেন্টস পড়ি বা জানি, তো অনেকেই এইরকম জিনিস লেখেন যে কলকাতা থেকে 2 ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে ঘুরতে যাওয়া যায়। এমনও যদি হয়, খুব ভালো হয় যে সকালে গিয়ে বিকেলের মধ্যে ফিরে আসা যায়, কি রাত্রিবেলার মধ্যে ফিরে আসা যায়। তো সেই জিনিসগুলিকে মাথায় রেখে আজকের এই নতুন পর্বটি বানাচ্ছি। আজকে আমাদের যেখানে ডেস্টিনেশন হচ্ছে গাদিয়ারা। গাদিয়ারা, যদি আমি কলকাতা বিমানবন্দরটাকে স্টার্টিং পয়েন্ট ধরি, এই 90-95 কিলোমিটার মতো। গাড়িতে সরাসরি যদি যান তাহলে সময় নিতে পারে আড়াই ঘন্টা, একটা ব্রেক দিয়ে গেলে ওই 3 ঘন্টা মতো। রাস্তা প্রায় গোটাটাই ভালো। আমাদের যে রুটটা আমরা নেব আজকে, সেটা হচ্ছে আমাদের এই বিমানবন্দরের চত্বর থেকে আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে এগোচ্ছি। টোল প্লাজাগুলি ক্রস করে আমরা প্রথমে পৌঁছবো বাগনান। বাগনান থেকে গড়চুমুকের রাস্তা হয়ে গাদিয়ারা। আপনারা জানেন, দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জায়গায় কিন্তু WBTDCL এর প্রপার্টিগুলি আছে। তার মধ্যে যে জায়গাগুলিতে আমি এর আগে গেছি উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে, তার মধ্যে কয়েকটা নাম আপনাদের বলে দিই। খুব পপুলার হচ্ছে চন্দননগরের আলো ট্যুরিজম প্রপার্টি, তারপরে ব্যারাকপুরে যেটা মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি, এবং নতুন হাউস বোট। এগুলো ভীষণ ভীষণ জনপ্রিয় লোকের মধ্যে। এই দক্ষিণবঙ্গে এর বাদেও যে জায়গাগুলিতে মানুষ খুব ঘন ঘন গিয়ে থাকে, তার মধ্যে হচ্ছে দীঘা। দীঘাতে কিন্তু পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের 2টি এরকম বাংলো আছে। একটি হচ্ছে দীঘালি 1, একটি দীঘালি 2। দীঘালি 2টা ল্যারিকাইনটাকেই রেনোভেট করে ওনারা করেছেন। তো জানেন অনেকেই, আপনারা গেছেনও হয়তো। যাবো আগামী দিনে দীঘালি 2তেও গিয়ে থাকবার ইচ্ছা আছে। দীঘার যেটা নতুন জগন্নাথ মন্দির, তার একেবারে কাছেই হচ্ছে দীঘালি 2। আর আরো কাছে যেটা বলছি, আমরা যেখানে যাচ্ছি এই গাদিয়ারাতে রূপমঞ্জরি যে ট্যুরিজম প্রপার্টি, সেটা আমার মনে হয় ওই ব্যারাকপুরের প্রপার্টিটার পরে কলকাতার থেকে সব থেকে কাছে ঘুরতে যাওয়া জায়গাগুলির মধ্যে একটি। আপনারা জানেন গাদিয়ারার বিশেষত্ব, বা গাদিয়ারা যে জন্য পর্যটকদের কাছে পপুলার, এখানে দামোদর, রূপনারায়ণ এবং হুগলি নদীর কনফ্লুয়েন্স হয়। এবং গাদিয়ারা থেকে গেঁওখালির একটা ওই কি বলবো ভেসেলে আপনারা
একটা ছোট্ট নদী পথে ভ্রমণ করতে পারেন, ওটাও খুব সিনিক। স্পেসিফিক্যালি যারা বর্ষার সময় আসবেন ভাবছেন, যদি আমি এখন যে সময় যাচ্ছি সে সময় বৃষ্টি অন অ্যান্ড অফ, রোদ যে বৃষ্টি হচ্ছে এমনটা নয়। আজকে তো সামনের ওয়েদার দেখলে বুঝতে পারবেন বেশ রোদ, বাইরে গরম আছে। তবে দেখা যাক, যদি বিকেলের দিকে বৃষ্টি পাই বা সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয় তাহলে অবশ্যই আরো জায়গাটির যেটা মাধুর্য সেটা আমরা উপভোগ করতে পারবো। আমরা এখন যেখানে আছি গুগল ম্যাপস দেখাচ্ছে মোটামুটি আরো 2 ঘন্টা নেবে আমাদের যেতে। ইচ্ছে আছে উলুবেড়িয়া বা বাগনানের কাছে কোথাও একবার দাঁড়ানোর, ব্রেকফাস্ট ব্রেক নেয়ার। আর আজকে রূপমঞ্জরি যে ট্যুরিজম প্রপার্টিতে আমি যাচ্ছি, যেহেতু আমি আজকে সোলো যাচ্ছি, আমি কিন্তু একটা 10% ডিসকাউন্ট পাবো, কারণ আজকে শনি রবিবার নয়। যদিও আমি উইকেন্ড ট্রিপের হদিস দিচ্ছি, তবে আমি কিন্তু নিজে একটা উইকেন্ডে যাচ্ছি না। আপনাদেরও যাদের সোম থেকে বৃহস্পতিবার কোনো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বাংলোতে যাওয়ার সুযোগ হবে, তারা কিন্তু একটি বাড়তি 10% ডিসকাউন্ট পাবেন যদি আপনি সোলো ট্রাভেলার হন, যদি কোনো ক্যান্সার পেশেন্টের নামে বুকিং থাকে, কিংবা কোনো সিনিয়র সিটিজেনের নামে যদি বুকিং করেন। তাহলে কিন্তু এই সোম থেকে বৃহস্পতিবার যদি কোনো পাবলিক হলিডে না পড়ে, তাহলে কিন্তু আপনারা একটা বাড়তি ডিসকাউন্ট পাবেন। আমরা প্রথম টোল প্লাজা পেরিয়ে এগোচ্ছি, খড়গপুর দেখাচ্ছে আরো 116 কিলোমিটার। যেটা সুবিধা হচ্ছে, শনি রোববারে যেটুকু যা ভিড় থাকে উইকেন্ড ট্রিপের জায়গাগুলিতে আজকে একেবারেই নেই। আমি তো সত্যি কথা বলতে ঘর বুক করেও যাচ্ছি না, কারণ আমি দেখলাম এই প্রপার্টিতে বোধহয় 28টা কি 30টা ঘর আছে, তার মধ্যে বোধহয় আজকে 25 থেকে 26টা খালি। তো প্রি বুকিং এর কোনো প্রয়োজন নেই। অনেকেই জিজ্ঞেস করেন WBTDCL প্রপার্টিগুলোতে কি প্রি বুক না করে গেলেও যাওয়া যায়। অবশ্যই যাওয়া যায়, তবে একটাই শর্ত, যদি ঘর খালি থাকে তবেই পাবেন। যারা পরিবারের সঙ্গে যাচ্ছেন এবং একটা কনফার্ম বুকিং নিয়ে যেতে চান, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি সাজেস্ট করবো WBTDCL এর যেটি অনলাইন ওয়েবসাইট, সেখানে গিয়ে আগে বুকিং করে তারপর আসুন। গাদিয়ারা আরো মোটামুটি 43 কিলোমিটার। আমরা উলুবেড়িয়া ক্রস করে ভারত পেট্রোলিয়ামের পাশে এই যে আজাদ হিন্দ ধাবা, সেখানে এসে দাঁড়ালাম। আমাদের এখান থেকে গাদিয়ারা পৌঁছতে আরো ঘন্টা দেড়েক তো নেবেই কম বেশি। উলুবেড়িয়ার ওখান থেকেও একটা রাস্তা আছে, তবে সে রাস্তাটা একটু ঘিঞ্জি তুলনামূলকভাবে, তাই আমরা বাগনানের রাস্তা হয়ে যাব ভাবছি। চলুন, আমি এর আগে এখানে কখনো আসিনি, কেমন কি খাবার দাবার পাই, কিরকম কি দাম, ব্যবস্থাপনা কিরকম। বাইরে প্রবল গরম। আনফর্চুনেটলি শেষ 2-3 বার যখনই বেরোচ্ছি, বাড়িতে থাকলে বৃষ্টি পেলেও ঘুরতে গিয়ে বৃষ্টিটার কোনো ছিটে ফোটাও পাচ্ছি না, যে জন্য বাইরে দাঁড়ানো দুষ্কর হয়ে যাচ্ছে এই গরমে। সামনেটা বেশ সুন্দর গাড়ির পার্কিং এর ব্যবস্থা আছে। আর এই হচ্ছে আজাদ হিন্দ ধাবার এন্ট্রান্স। দেখা যাক কি পাওয়া যায় না যায়। শনি রবিবার যেহেতু নয়, খুবই খালি। এই রেস্তোরাঁটা একটা আউটডোর এরকম সিটিং সেকশন আছে, নন এসি, ভিতরে একটা এসি রেস্তোরাঁ আছে। আমি যাই ভিতরে, এসিটাতে গিয়েই বসি। এই হচ্ছে আজাদ হিন্দ ধাবার ইন্টেরিয়ার। খুব একটা বেশি লোকজন আজকে কেউ নেই, তবে ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুসজ্জিত। আমি আজকে একটা মশালা দোসা অর্ডার দিলাম আর একটা কফি, খেয়ে রওনা হব, কারণ এখনই বেজে গেছে 11টা। আমার আন্দাজ বলে আমার গাদিয়ারা পৌঁছতে পৌঁছতে 1টা বেজে যাবে। সেখানে গিয়ে লাঞ্চ করবার ইচ্ছে আছে, তাই খুব ভারী কিছু খাবো না। এটা দেখিয়ে রাখলাম রোড সাইড স্টপেজ হিসেবে ভালো। পেট্রোলের যদি টপ আপ করতে হয় এখানেই করে নিতে পারবেন। একটু মানে বোঝাটা কঠিন, মানে গুগল ম্যাপসে লোকেশনটা দিয়ে রাখবেন, তাহলে দেখতে পাবেন। রাস্তার থেকে কিন্তু এই রেস্তোরাঁটা দেখা যায় না, আনফর্চুনেটলি। এটা একটা প্রবলেমেটিক ব্যাপার। এইটা মোটামুটি ওই পেট্রোল পাম্পেরও ভিতরে ঢুকে এসে ডান দিক মতো একটা জায়গায় পড়ে, বাইরে থেকে আপনার চোখে পড়বে না। ওয়েটিং টাইম একেবারেই নেই বললে চলে। আমি এসে অর্ডার করবার পর মিনিট 5-এর মধ্যে কিন্তু আমার মশালা দোসা রেডি হয়ে টেবিলে এসে গেল। এর বাদে আসার বাকি আছে শুধু কফিটা। ভালো বলতে হয় যে আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, ভাবছিলাম আবার লেট না করে। একেবারেই লেট করলো না, একদম গরমাগরম রেডি করে দিয়ে গেল টেবিলে। আজাদ হিন্দ ধাবায় খাবার অভিজ্ঞতা কিন্তু মোটের ওপর ভালো। মানে দেখুন, আমি তো খুব সীমিত জিনিস খেয়েছি। ব্রেকফাস্ট আইটেমের মধ্যে অনেকেই দোসা খেতে প্রেফার করেন, তো আমার তো ভালোই লাগলো। আমি একটা কফি নিয়েছিলাম, একটা জলের বোতল আর একটা এই মশালা দোসা। তো সর্বসাকুল্যে আমার ওই 256 টাকা মতো বিল হয়েছে। ঠিক আছে, সার্ভিং টাইমও খুব কম, অ্যাটেন্ড করবার মতো মানুষজন পেয়েছি, ভিতরে এসির ব্যবস্থাপনা ছিল, ওয়াশরুম পরিষ্কার। ওয়ান স্টপ করে যদি যেতে চান গাদিয়ারা, আমার মনে হয় এটা অন্যতম একটা ডিসেন্ট জায়গা হতে পারে পরিবারের সঙ্গে মূলত যারা আসছেন
এমনকি ফেরবার পথেও যদি এখানে লাঞ্চ করতে চান বা ডিনার করার প্রয়োজন পড়ে কখনো এই রুট দিয়ে গেলে, আপনারা একবার কনসিডার করে দেখতে পারেন। চলুন রওনা হওয়া যাক, আমাদের আরো 1.5 ঘন্টার পথ অতিক্রম করে পৌঁছতে হবে আমাদের ডেস্টিনেশনে। রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে। আরেকটা জিনিস যেটা বেরোতে বেরোতে চোখে পড়ছে সেটা হচ্ছে, এটা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ইভি চার্জিং এর ফেসিলিটি আছে কিনা কলকাতার দিক থেকে যখন আসছেন। এখানে কিন্তু একটা 30 কিলোওয়াটের চার্জিং স্টেশন আমার চোখে পড়ছে। আপনারা ইভি গাড়ি নিয়ে এলেও এখানে কিছুটা টপ আপ করিয়ে নিতে পারবেন। আচ্ছা, গাদিয়ারাতে কি দেখবেন, গাদিয়ারাতে কোথায় থাকবেন, এই বিষয়ে তো দু একটা আলোচনা হলো। এবার পৌঁছবেন কিভাবে? ধরুন আমি তো নিজের গাড়ি নিয়ে যাচ্ছি, অনেকেই মনে হতে পারে কিছুটা পেট্রোলের খরচ বাঁচানোর জন্য, কিংবা আমার মতো যারা একা মানুষ ঘুরতে যেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে সবসময় যে গাড়ি নিয়ে যেতে হবে এই উইকেন্ড ডেস্টিনেশনটিতে এমন নয়। এই জন্যই হয়তো এই জায়গাটি আরো মানুষের কাছে পছন্দ, কারণ পাবলিক ট্রান্সপোর্টে ভীষণ ভীষণ ওয়েল কানেক্টেড। হাওড়ার দিক থেকে সকালে যে দীঘা ট্রেনটি ছাড়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেটিতে করে আপনারা এসি চেয়ার কার বা 2S-এ আপনারা উলুবেড়িয়া নেমে যেতে পারেন। উলুবেড়িয়া থেকে রিজার্ভে ম্যাজিক গাড়ি কিংবা বাস পেয়ে যাবেন গাদিয়ারার উদ্দেশ্যে। যারা সেটাও চান না এক্সপ্রেস ট্রেনে যেতে, তাদের আরেকটা ভালো হচ্ছে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকালে বাগনান নেমে যান। বাগনান থেকে ঠিক 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা নেয় গাড়িতে, ডিস্টেন্সও খুব বেশি নয়। তাতে একটা যেটা সুবিধা হচ্ছে, ট্রেনের রাস্তায় অনেকটা এগিয়ে যাবেন। তারপরে বাগনান গাদিয়ারা রুটে তো প্রচুর বাস চলে। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বাগনান থেকে এই বাঁদিকে স্টেট হাইওয়ে 15 আমরা নিচ্ছি। এইখানেরই কথা বলছিলাম। আপনারা উলুবেড়িয়া থেকেও যেতে পারেন, ওখান থেকেও কিলোমিটার 40, এখান থেকে ওই 36-37 কিলোমিটার মতো। গুগল ম্যাপস দেখাচ্ছে মোটামুটি আরো 34 কিলোমিটার এখান থেকে রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টি। গাড়িতে 1 ঘন্টা সময় নিতে পারে। এই যে বাসগুলি দেখছেন, এই বাসগুলো কিন্তু আপনাদের ওই গাদিয়ারার দিকে নিয়ে চলে যাবে। এরকম ছোটখাটো প্রাইভেট বাস এই রুটে প্রচুর চলে। বাগনান থেকে গাদিয়ারার দিকে যে রাস্তা যায় তার অভিজ্ঞতার ব্যাপারে একটু আপনাদের কয়েক কথা বলি। রাস্তা কিন্তু প্রথম 15-16 কিলোমিটার যে স্ট্রেচটা, সেখানে রাস্তা বেশ সংকীর্ণ, বেশ জনবহুল বাজার এরিয়ার মধ্যে দিয়ে রাস্তা যায়। দেখতেই পাচ্ছেন উল্টো দিক থেকে একটা বড় গাড়ি এলে আপনাকে কখনো কখনো সাইড দিয়ে দাঁড়াতেও হতে পারে। তো রাস্তা যে একদম মাখনের মতো পেয়েছি তা বলা উচিত হবে না। রাস্তার কন্ডিশন খারাপ না হলেও রাস্তা ভীষণ ভীষণ ন্যারো একটা জায়গায়। তবে ঠিক আছে, খুব একটা যে অসুবিধা হয়েছে তা নয়। মোটামুটি 1 ঘন্টার যাত্রাপথ, একটু সাবধানে গাড়ি চালালে অনায়াসে শ্যামপুরের পর কিন্তু আপনারা গাদিয়ারা অবধি রাস্তা ঠিকঠাকই পাবেন। সবুজে মোড়া রাস্তা, দেখতে দেখতে সময় কেটে যাবে। আমরা পৌঁছে গেছি মূল গাদিয়ারায়। গাদিয়ারার বাস টার্মিনালকে বাঁদিকে ফেলে এগোচ্ছি। ম্যাপ বলছে আমরা একদম নদীর ধারেই আছি। এই যে দেখুন সামনে এই নদীর পথই আসছে। আমরা এখান থেকে আরো কিলোমিটার খানেক যাবো রূপমঞ্জরির দিকে। এই দেখুন উলুবেড়িয়া, বাগনান সব জায়গার কিন্তু বাস এখান থেকেই পাবেন। এই সেই চেনা আই লাভ গাদিয়ারার সাইনেজ আর এইরকম রাস্তা। এখন তো এখানে রাস্তা পাকা রাস্তা হয়ে গেছে, কোনোই অসুবিধা নেই। যারা বারবারই বলছি পাবলিক ট্রান্সপোর্টেও আসবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখান থেকে কিন্তু খুব অনায়াসে ন্যাশনাল হাইওয়ের মুখটা অবধি বলতে পারেন, কিংবা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনগুলো অবধি ভালো কানেক্টিভিটি আছে। আমরা পৌঁছে যাব রূপমঞ্জরিতে আর 800-900 মিটারের মধ্যেই। এই ডান দিকে হচ্ছে আবার গাদিয়ারা গেউখালির যে ফেরিঘাট, সেইখানের রাস্তা। আর এই সামনে প্রথম নদীর দেখা পেলাম, কি অপূর্ব, অসাধারণ লাগছে। এই হচ্ছে রূপনারায়ণের সৌন্দর্য। দেখুন ডান দিকে এই রাস্তা বরাবরই কিন্তু ট্যুরিজম প্রপার্টিটাও পাবো আমরা আগে। খুবই সুন্দর রাস্তাটা। এই ডান দিকে নদীর ভিউ, আর এইখান থেকে হচ্ছে রূপমঞ্জরির এন্ট্রি। ফাইনালি পৌঁছে গেলাম। ঢুকেই বাঁদিকে এরকম একটা ছোটখাটো সেই পুরনো প্যালেস জাতীয় বাড়ি। এইখানটা এই দেখুন হেরিটেজ বিল্ডিং বলে লেখাও আছে। রিসেপশন সম্ভবত আগে গিয়ে ডান দিকে পাবো আমরা। চলো চলো যাক। ঢুকে এখানে একটা বিস্তৃত পার্কিং এরিয়া, এদিকে পুরনো সেই হেরিটেজ বিল্ডিং। জানি না এটা কিছু পারপাসে ভাড়া দেয়া হয় না কি ব্যাপার। আর এবার খুঁজতে হবে রিসেপশন। সবুজে ঘেরা আশপাশটা। আমার মনে হচ্ছে রেসিডেন্সিয়াল ব্লকটা এই দিকেই, এইরকম কিছুটা। এই ডান দিকে হচ্ছে থাকবার জায়গা, যেটা বুঝতে পারছি। এই বাঁ দিকে রিসেপশন এরিয়া হবে। আপনারা যারা
হয়তো বেশ কয়েক বছর আগে এসছেন, সেই তুলনায় কিন্তু এই প্রপার্টিটার প্রায় অনেকটা পাল্টে গেছে। দেখতেই পাচ্ছেন নতুন করে কালার করা হয়েছে। এই ওঠবার যে সিঁড়ির রাস্তা, এখানে এখনো কাজ হচ্ছে বুঝতে পারছি, বাট বেশ সুন্দর। কিন্তু শনি রোববার ভিত্তিক একদিনের ছুটি কাটানোর জন্য এরকম নদীর ধারের জায়গা কারোরই মন্দ লাগার কথা নয়। এখানের খাবার দাবার কীরকম, রুম ট্যুর, তার সমস্তটা তুলে ধরবার চেষ্টা করব। দেখুন আশপাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে এবং বিরাট ক্যাম্পাস অ্যাজ এক্সপেক্টেড। এদিকে মনে হচ্ছে ওনাদের রেস্তোরাঁ, আর এই ডান দিকে সম্ভবত রিসেপশন এরিয়া। এই যে বাঁদিকের বিল্ডিংটা দেখছেন, এখানেই ওনাদের রেস্তোরাঁ এবং রিসেপশনের ফর্মালিটিস হয়। এটাকে ওনারা মেইন বিল্ডিং বলে। আপনি দেখবেন যখন অনলাইনে রুম বুক করবেন, মেইন বিল্ডিং এবং অ্যানেক্স বিল্ডিংয়ের মধ্যে জিনিসটাকে ভাগ করা। এই মেইন বিল্ডিংয়ে ওনাদের এখন 19টা ঘর আছে, আর এই অ্যানেক্স বিল্ডিংয়ের এই ফার্স্ট ফ্লোরে 8টা রুম আছে। যদিও সবকটা থেকেই নদী দেখা যায়, রুমের ভাড়ার যে তারতম্য সেটা হচ্ছে রুম ছোট বড় এই অনুযায়ী আর কি। দেখুন এদিকটাও কিছু টুকটাক এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, শেড হবে এখানে উনি বললেন। রুমের যে রেনোভেশনের কাজ সেগুলো কিন্তু গোটাটাই কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটা ছোট্ট পার্ক মতো আছে, আর বহু বহু গাছপালা, যার জন্য কিন্তু আপনাদের এখানে বেশ কমফর্টেবলি থাকাটা হবে এবং বর্ষায় এলে দারুণ লাগবে। আমরা মেন বিল্ডিংয়েরই একটা দুটো রুম দেখে শুরু করি। এইগুলো কি মেন বিল্ডিংয়ের রুম বাঁদিকে? ঠিক আছে, চলো সেটা দেখে নিই। এখানে বুঝতেই পারছেন যেহেতু এখন 27টা রুম ফাংশনাল, তো ন্যাচারালি একটা উইকেন্ডের সময় বা ভিড়ের সময় প্রচুর গাড়ি আসে। তো আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছেন, এই মেইন বিল্ডিংয়ের বাইরেটা কিন্তু বিস্তৃত পার্কিং এরিয়া আছে। এদিকে একটা খুব সুন্দর গার্ডেন আছে ডেকোরেট করা, তো সেদিকেও আমরা যাব, পরে ঘুরে দেখব। এই মেইন বিল্ডিংয়ে আমরা প্রবেশ করি। এখানের কয়েকটা রুম আপনাদের দেখাই। এই যে ফেন্সিং ওয়ালটা দেখছেন, তার ঠিক ওপারটাই কিন্তু নদী। এইখানটা হচ্ছে সুন্দর বেশ বসবার জায়গা, রিসেপশন এরিয়া। এটা কি তোমাদের মূল রিসেপশনের জায়গা, চেক ইনের? আচ্ছা আচ্ছা, সুন্দর। এখানটা কিছু ইনডোর গেমস আছে, সোফা দিয়ে সাজানো। তাহলে এখানে মানে রুম এই বিল্ডিংয়ে 19টা। চলো তাহলে এখানের যে ক্যাটাগরি আছে তার মধ্যে একটা দুটো একটু দেখে নিই। ঠিক আছে চলো। আচ্ছা, এটা হচ্ছে ওনাদের মেইন বিল্ডিংয়ের স্ট্যান্ডার্ড রুম। আমরা রুম নাম্বার 202 দেখছি। এগুলোর দাম হচ্ছে 2800 টাকা প্লাস জিএসটি। এই বিল্ডিংয়ে যে কটি এরকম রুম আছে সব কটার মান একই রকম হবে, এবং রুমগুলো যেহেতু একেবারে নতুনভাবে রেনোভেট করা হয়েছে, রং হয়েছে, খুব পরিষ্কার ঝকঝকে অবস্থায় আছে। দামটাও সাধ্যের মধ্যে, 3000 টাকার নিচেই কিন্তু আপনারা এই ঘরগুলিতে থাকতে পারবেন একদিনে, ব্রেকফাস্ট ইনক্লুডেড। যে দুজন মানুষের জন্য আপনারা ট্যারিফ পে করছেন, তারা ব্রেকফাস্টও কিন্তু এই রুমের দামের মধ্যেই পাবে। এখানে ঢুকে প্রথমে দেখুন ডান দিকে ওয়াশরুম আছে, সেটা একটু পরে দেখাচ্ছি আপনাদের। রুমগুলো বেশ ডিসেন্ট সাইজেরও। ডান দিকে লাগেজ রাখবার জায়গা আছে, এদিকে ওয়ার্ড্রপ পাবেন। এখানে একটা মোটামুটি কিং সাইজের বেড, দুজন বড় মানুষ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এবং সেই WBTDCL এর স্পেশাল পায়ের বালিশ পাবেন। এদিকে সাইড টেবিলস আছে দুদিকে দুটো, টিভি দিয়েছেন ওনারা, আর জলের বোতল দুটো, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের কমপ্লিমেন্টারি। কিট তো থাকেই সব জায়গায়। কিট ব্যাগে কি কি আছে যখন ওয়াশরুমটা ঘুরিয়ে দেখাবো তখন দেখাবো আপনাদের। এদিকে আছে টিভি, এদিকে একটা বেশ ওই রাইটিং ডেস্ক মতো করেছেন এখানে। এখানে চা কফি বানানোর সব কিটস পাবেন, ইলেকট্রিক কেটেল আছে, এবং আপনারা যদি মেনুর কার্ডটা রেফার করতে চান, আমরা ঢোকার সময়তেই দেখছিলাম, আমি রেস্তোরাঁয় গিয়ে পরে দেখাবো, রুম থেকে অর্ডার করার জন্য এই মেনু কার্ডটি পাবেন। এখানে একটা সোফা পাবেন, সোফা কাম বেড বলা উচিত, সামনে একটা কাঠের টেবিল আছে, এবং এখানে সম্ভবত একটা বারান্দা, মন্দ নয়। বারান্দা থেকে কিন্তু সামনে নদীর ভিউটা বেশ সুন্দর। বারান্দাটাও বেশ আয়তনে কিন্তু খুব একটা ছোট নয়, দুটো চেয়ার এখানে দেওয়া আছে, এবং সামনে তাকালেই হচ্ছে এই নদীর সৌন্দর্যটা। একটু জুম করে দেখাই আপনাদের। এই যেখানটা দিয়ে অটোটা পাস করছে তার ওপাশটাই কিন্তু নদী। আপনাদের এই রুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিছুটা এরকম, ডিসেন্ট সাইজের ওয়াশরুম। ওয়েস্টার্ন টয়লেট আছে, এদিকে ওয়াশ বেসিনের সেকশন, এবং ওয়েট আর ড্রাই এরিয়াকে আলাদা করবার জন্য একটা পার্টিশন, স্নানের একটা আলাদা জায়গা, ফ্রেশ টাওয়েলস তো ওনারা দিয়েইছেন।
এবার ফাইনালি যেটা দেখানো বাকি থাকলো সেটা হচ্ছে এখানের যে কিটটাকে যদি আমি একটু বার করে আপনাদের দেখাই কি কি দিয়েছেন এই কিটে, আপনারা কি কি পাবেন চেক ইনের পর সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই কিটটির মধ্যে দেখুন আছে হচ্ছে ডেন্টাল কিট দুজন মানুষের ব্যবহার করবার জন্য, শেভিং কিট আছে, এটা হচ্ছে বডি লোশন, শাওয়ার জেল আছে, শ্যাম্পু আছে, এমনি ছোট একটা এমনি সাবান, শাওয়ার ক্যাপ প্লাস কোম্ব, অনেক কিছু দিয়েছে। আপনাদের বাড়ি থেকে কিন্তু আলাদা করে কিছু আনবার প্রয়োজন পড়বার কথাই নয়। আর রুমগুলোর বাইরে এটা হচ্ছে লবি এরিয়া, এই লবিটাকে ঘিরেই কিন্তু পরপর অনেকগুলি রুম আছে। 2800 টাকার রুমের স্ট্যান্ডার্ড হিসেবে কি খুব খারাপ লাগলো? আমার তো নয়, আমার তো মনে হচ্ছে ভীষণই ভ্যালিউ ফর মানি। ট্যাক্স দিয়ে বোধ হয় 2940 টাকা মতো পড়বে একদিনে, সেখানে দুজনের থাকা হচ্ছে, ব্রেকফাস্ট হচ্ছে, নদীর ভিউ পাচ্ছেন, সব মিলিয়ে ইটস আ গুড ডিল। আর আশপাশটাও এই প্রপার্টিরই অন্যান্য অংশগুলি দেখা যাচ্ছে, এখান থেকে পিছনে একটা ছোট পুকুর মতো আছে। আচ্ছা, এখানের যে রুম একটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, এটা ওই ট্যাক্স দিয়ে তো 2940 টাকা মতো ভাড়া আসছে। এবার অ্যানেক্স বিল্ডিং এ আবার দুটো অন্য যে ক্যাটাগরির রুম, মানে সেখানেও কিন্তু একটার ভাড়া হচ্ছে 2800 টাকা আর একটার ভাড়া 3200 টাকা। আমরা সেই দুটোই ঘুরে দেখবো। 3200 টাকার ঘরটা বুঝতে পারছেন ট্যাক্স দিয়ে 3360 মতো পড়বে। এবার দেখুন আপনারা কোনটা পছন্দ করেন। ওইটা আরেকটু নদীর কাছাকাছি এবং মানে মূল যেটা রেস্তোরাঁ সেখান থেকেও কাছাকাছি। এখানের একটা যেটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই প্রপার্টিটায় কিন্তু লিফট নেই। এই ফ্লোরটাতে যারা থাকবেন সিঁড়ি একটু ভাঙতে হতে পারে। এবং আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কমন যে কয়েকটা মানে রুল সেট হয় সেগুলো আরেকবার বলে দিই, যারা জানেন তারা অবশ্যই এই অংশটাকে স্কিপ করতে পারেন। একটা হচ্ছে এই প্রপার্টিগুলো পেট ফ্রেন্ডলি নয়, আশা করি ভবিষ্যতের দিনে সেটা পাল্টাবে হয়তো। এখন যিনি পর্যটন মন্ত্রী তিনি দেখলাম একজন আদ্যপ্রান্ত পশুপ্রেমী মানুষ, তো তার কাছে এটা আবেদন থাকবে যে তিনি যদি ভেবে দেখেন এখানে পেটস অ্যালাউ করা যায় কিনা, সেটা হলে খুব ভালো হয়, অনেক মানুষ আরো আসতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে যেটা 10% অফের ব্যাপারটা বললাম, এরকম সোম থেকে বৃহস্পতিবার নন গভর্নমেন্ট হলিডে ডেজে যারা আসবেন, সিনিয়র সিটিজেন, ক্যান্সার পেশেন্ট, সোলো ট্রাভেলাররা 10% ডিসকাউন্ট পাবেন। এর বাদেও আরেকটা যেটা সুবিধা হচ্ছে, এই যে ঘরগুলি দেখছেন, আনলাইক প্রাইভেট প্রপার্টিজ, এখানে কিন্তু দাম বাড়ে না, ডাইনামিক প্রাইজিং এর কোনো ব্যাপার নেই, আপনারা সারা বছর একই রেটে পাবেন। এটা হতে পারে গোটা রুমের ট্যারিফগুলো রিভিশন হলো, সেটা একটা অন্য জিনিস, বাট আপনি দুর্গাপুজোয় আসবেন বলে 2800টা 4800 হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। আগে ভাগে বুক করে নিয়ে চলে আসুন। এই প্রপার্টিগুলোর মূলত শনিবার চেক ইন, রবিবার চেক আউট হাই ডিম্যান্ড থাকে, যে কোনো উইকেন্ড ডেস্টিনেশনের মতোই। বাকি অন্য দিন তো দেখছেন খালিই আছে কম বেশি। তো আপনারা পরিবারের সঙ্গে আসুন, একটা দিন ঘুরে যান। এখান থেকে নদীর ভিউটার জন্যই কিন্তু একটা দিন মানুষ এসে থাকতে পারে। এবং নদীর ধারে যারা কিছু খুঁজছেন, সরকারি জায়গা অনেকেই আসতে ভালোবাসেন। WBTDCL এর প্রপার্টিগুলোর চাহিদা মূলত সিনিয়র সিটিজেন এবং রিটায়ার্ড মানুষদের মধ্যে প্রবল। তো তারা আশা করি এই প্রপার্টিটায় এসে থাকলে একটু বর্ষা পড়ে গেলে ভীষণ এনজয় করবেন। পিছনে মেন বিল্ডিং এবং রিসেপশনকে ছেড়ে রেখে এই পাশেই হচ্ছে অ্যানেক্স বিল্ডিং। অ্যানেক্স বিল্ডিংটা বেশ সুন্দর লাগছে, বেশ ডিজাইনটা খুব সুন্দর। চলুন দুটো ঘর এখানে দেখে আসি। এই নিচের ঘরগুলি এখনো রেডি হয়নি, যেরকমটা উনি বলছেন এগুলো আন্ডার কনস্ট্রাকশন বা আন্ডার মেনটেনেন্স। হয়ে গেলে এখানে আরও বোধহয় গোটা 8 ঘর বাড়বে। আমরা যাব ফার্স্ট ফ্লোরে। এই ব্লকটিতেও কিন্তু আলাদা করে কোনো লিফট নেই, এই দেখুন অ্যানেক্স বিল্ডিং লেখা আছে। আর ওপরে এরকম সিঁড়ির পথ ধরে রুমে পৌঁছতে হবে। আমরা একটা তলা ওপরে উঠলাম, ওপরে উঠে এই হচ্ছে রুম নাম্বার 313, অ্যানেক্স বিল্ডিং এর 2800 টাকার রুম। এই রুমের লেআউটটা সামান্য একটু অন্যরকম, আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। প্রত্যেকটা অ্যামিনিটিস বা এইসব বিষয়ে বারবার আর কথা বলবো না, কারণ দেখতেই পাচ্ছেন জিনিসটা প্রায় একই রকম। একটু সামান্য রুমের লেআউটটা এদিক ওদিক, বাট এখানে যারা থাকবেন তারা কি কি বেনিফিটস পাবেন, তাদের এখান থেকে ভিউটা কীরকম সেটা মূল দেখবার। এইখানেরও বারান্দাটা আপনাদের দেখাই, এখান থেকে না নদীর ভিউটা আরেকটু বেটার। আমার ধারণা এই ব্লকটা যেহেতু একটু পরে তৈরি হয়েছে, এখানের না গোটা রুম বা ওভারঅল ব্লকটাকে আরেকটু আমার ফ্রেশ লাগছে। তো গিভেন অ্যান অপশন, আমার এটাই সাজেশন থাকবে যে আপনারা অ্যানেক্স বিল্ডিংয়ের রুমগুলোকে বুক করবেন। অ্যানেক্স বিল্ডিংটা ওভারঅল আরেকটু বেটার, মানে ঠিক কি তফাৎ সেটা হয়তো বলতে না পারলেও এটুকু দেখে মনে হচ্ছে রুম বা ওভারঅল ফেসিলিটি ওয়াইজ এটা একটু হলেও বেটার, সামান্য হলেও। আচ্ছা, আগের রুমটায় যেটা আমার দেখানোর সুযোগ হয়নি সেটা হচ্ছে এই রুমগুলিতে কিন্তু মিনি ফ্রিজ আছে। সেটা আপনি যে দামের রুম নিন না কেন প্রত্যেকটাতেই একটা এরকম করে মিনি ফ্রিজ পাবেন। চলুন এখানের বারান্দাটা দেখি, বারান্দাটাও বেশ সুন্দর।
পরিষ্কার পরিচ্ছন্ন বারান্দা এবং সামনে থেকে এই রকম সুন্দরভাবে নদীর ভিউটা আছে। আর গার্ডেনের ভিউটা এখান থেকে বেটার। নিচে দেখুন একটা ছোট্ট ওয়াটার বডি মতো করেছেন ওনারা, সুন্দর লাগছে না এদিকটা? এদিকটা কিন্তু অনেকটা বেটার বলা উচিত কম্পেয়ার টু দি মেইন বিল্ডিং। এইখানে নিচে বোধহয় এটা কোনো ফোয়ারা বা ঝর্ণা টাইপের কিছু আছে, এরকম পাথর দিয়ে এই দিকটা ডেকোরেট করা, প্রচুর গাছপালা এবং সামনেই নদী। এটা হচ্ছে এই প্রপার্টির সব থেকে ভালো মানের রুম নাম্বার 311, ওই 3360 টাকার ক্যাটাগরির রুম আর কি। রুমটা আয়তনে তো একটু বড় অবশ্যই, এখানে বাড়তি এই সোফার সিটিং অ্যারেঞ্জমেন্টটাও বেশ সুন্দর লাগছে দেখতে, এবং এইখান থেকে ভিউটাও খুব সুন্দর। দুদিকে যে নদীর ভিউটা সব থেকে ক্লিয়ার এবং আনঅবস্ট্রাক্টেড বোধহয় এই জায়গাটি থেকে। এই প্রপার্টিটায় আপনারা কিন্তু ওয়াইফাই কানেক্টিভিটিও পাবেন এবং এই প্রপার্টিটায় সেলুলার রিসেপশন নিয়েও কোনো অসুবিধে নেই। মানে জিও এয়ারটেলে ভালো নেটওয়ার্ক রিসেপশন আছে এবং ইন্টারনেটও ভালো মতো কাজ করছে। তাই এখানে এসে যারা দুদিন থাকবেন এবং কোনো কারণে কোনো অফিসের কাজ করার প্রয়োজন পড়বে তাদের আশা করি কোনো অসুবিধা হবে না। এবার অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে প্রপার্টিগুলো বুক করব কি করে এবং যদি কোনো প্রশ্ন থাকে কোথায় যোগাযোগ করব। যে ওয়েবসাইটটার মাধ্যমে বুকিং করা যায় না এই প্রপার্টিগুলো, সেটা তো আমি স্ক্রিনে একবার যখন কথা বলছি তখন দেখাচ্ছি। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে খুলে দেখবেন WBTTCL বুকিং লিঙ্ক বলে লেখা আছে, সেটাই ক্লিক করবেন। ওখানে লিস্ট অফ যে লোকেশন সেগুলো দেওয়া আছে, তার মধ্যে গাদিয়ারা চুজ করলেই এই প্রপার্টিটা দেখাবে। আপনাদের চেক ইন চেক আউট ডেট, কটা রুম লাগবে, এগুলো চুজ করে অনলাইনেই গোটা পেমেন্ট করে আপনি এখানে চলে আসতে পারেন। এবং বললাম এরকম খালি দিনগুলোয় আপনি ওয়াক ইন করেও কিন্তু চাইলে বুক করতে পারেন এবং ওনাদের একটা টোল ফ্রি হেল্পলাইন নাম্বার আছে। তো যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে যায় যেটা আমার ভিডিওতে পেলেন না, বা হতেই পারে আপনার অ্যাজ আ হোল অন্যান্য কোনো জায়গা নিয়ে প্রশ্ন আছে, তাহলে ওই নাম্বারটিতে যোগাযোগ করে দেখতে পারেন। এই প্রপার্টির যেটা ম্যানেজার বাবুর নাম্বার সেটাও আমি দিয়ে রাখলাম ভিডিওতে, আপনারা সেখানেও কথা বলে দেখতে পারেন। এইগুলো তো হচ্ছে যোগাযোগ করার মাধ্যম। এবং আপনাদের আসার সময়তেই বলছিলাম না যে দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গায় ওনাদের এরকম ট্যুরিজম প্রপার্টি আছে, এবং আমি এই জায়গাগুলিকে ব্যক্তিগতভাবে পছন্দ করি কেন? প্রথম কথা, ঘরগুলো সাধ্যের মধ্যে। এবার আপনি বলতেই পারেন 3000 টাকাটাও কি কম টাকা? কম না হলেও খুব বেশিও তো নয়। এখন তো জানেনই বেশিরভাগ যেগুলো উইকেন্ড রিট্রিট এই জায়গাতেই, আমি যেরকম বছর দেড়েক দুয়েক আগে এখানে দামোদর রিভার রিট্রিটে এসেছিলাম, সেখানে ভালো ঘরগুলির ভাড়া 6000-7000 টাকা। তো সেখানে তো 2940 টাকাটা আপনার কম মনে হবে তার সঙ্গে তুলনা করলে। তবে হ্যাঁ, যারা 1000-1200 টাকায় খুঁজছেন তাদের ক্ষেত্রে এটা আবার একটু দামি মনে হতে পারে। যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত একটা জায়গা, সে বিষয়ে আমি কিছু বলছি না। আপনাদের যারা দক্ষিণবঙ্গের মধ্যে এই জায়গাগুলি WBTTCL এর প্রপার্টিগুলিতে ঘুরে দেখতে চান, তাদের কি কি অপশন আছে? দীঘায় যেরকম বলছিলাম দীঘালি 1 and 2 আছে, শান্তিনিকেতনে 3খানা ট্যুরিজম প্রপার্টি আছে, আপনারা দেখতে পারেন। এবং এই প্রত্যেকটির শান্তিনিকেতনের যে প্রপার্টি তার ব্যাপারে আমার ভিডিও পাবেন। ডায়মন্ড হারবারে আছে প্রপার্টি, আপনারা জানেন, সেখানে ঘুরে দেখতে পারেন। কলকাতায় যারা কোনো কাজে আসছেন অন্যান্য জেলা থেকে এসে থাকতে চান, সল্ট লেকে ওনাদের কিন্তু একটা ট্যুরিজম প্রপার্টি আছে। এর বাদেও রামপুরহাটে পাবেন, তারকেশ্বরে পাবেন। এরকম আমরা যে জায়গাগুলিতে এসছি নদীর ধারে, রিভারাইন সার্কিট, তাতে তো এই গাদিয়ারা আছে, ব্যারাকপুর আছেই। লবির জায়গাটা বেশ সুন্দর লাগছে। এর উপরে একটা ছাদ আছে জানেন, সেখান থেকে রিভার ভিউটা আরেকটু পরিষ্কার, বাট সেখানে গেস্টদের অ্যালাউড নয়। আমি আসবার পরেই আমার দুপুরের লাঞ্চের অর্ডার দিয়ে নিয়েছিলাম। আমি এখানে এলে যেটা খেয়ে থাকি সাধারণত, থালি অর্ডার দিয়েছি, বাট আজকে আমি ফর আ চেঞ্জ ভেজ থালি অর্ডার দিয়েছি। এবং যেহেতু নদীর ধারের জায়গা, আশা করা যায় এখানে মাছটা ভালো পাওয়া যাবে, তো সেই অনুযায়ী ভেবে আর কি আমি দেখছিলাম আজকে এখানে ভেটকি, কাতলা এবং পমফ্রেট আছে। তো আমি পমফ্রেট মাছ অর্ডার করলাম নিজের জন্য। আপনাদের রেস্তোরাঁটাও আরেকবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এবং নিজেও লাঞ্চটা সেরে নিই।
আচ্ছা, আপনাদের খানিক আগে বলছিলাম না, এই বাঁদিকের মেইন বিল্ডিংয়ের পরে ডান দিকে একটা গার্ডেন গাজিবো বলে জায়গা আছে, তো সেটা কীরকম দেখে নিই। বাইরেটা একটু মেঘ করছে, যদি দু এক পশলা একটু বৃষ্টি হয় না, পুরো জায়গাটার মাধুর্যটাই অন্যরকম হবে। এইখানে সুন্দর কিছু বসবার জায়গা আছে এবং এইখানটাও দেখুন সিটিং এরিয়া আর কি, সুন্দর সবুজ ঘাসের ওপর দিয়ে হেঁটে আপনারা যেতে পারেন। আর এই দিকে হচ্ছে আমাদের ব্লকটা, যে ব্লকটাতে আমি আছি। এই হচ্ছে রুমের বাইরের অংশটা, কি সুন্দর লাগছে না বাইরে থেকে? এদিকের ভিউটা সত্যিই খুব সুন্দর। আমি এসে বসে আছি ওনাদের রেস্তোরাঁতে, আমাদের খাবার তৈরি হচ্ছে। রেস্তোরাঁটাও কিন্তু খুবই সুসজ্জিত এবং এখানের যা সিটিং ক্যাপাসিটি দেখছি, যখন ফুল হাউসও থাকবে, মানে ধরুন 27টা রুম কি 25টা রুম ভরা, তখনও প্রত্যেকটা রুমের মানুষ সেখানে বসে যাতে খেতে পারে তার ব্যবস্থাপনা ওনারা করে রেখেছেন। ওনাদের মেনু কার্ডটা একবার ঘুরিয়ে দেখাই। আমি এসে ইউজুয়ালি লাঞ্চে তো এখানে থালিগুলো খেয়ে থাকি, থালির কীরকম কী দাম এবং আপনাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিগুলোয় খাবার কীরকম কী অভিজ্ঞতা আগে আপনারা যেখানে গেছেন, সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থালির দামগুলো দেখিয়ে শুরু করা যাক। ভেজিটেবল থালি এখানে 200 টাকা, এগ থালি 240, ফিশ থালি 280, চিকেন থালি 320, মাটন থালি হচ্ছে 450 টাকা। এগুলো হচ্ছে সেট মিল। আমি যেরকম একটি ভেজিটেবল থালির সঙ্গে ফিশ নিয়েছি, ড্রাইভার দাদা এক থালি নিয়েছে, তো তাতে কি দেয় সাধারণত আমি আপনাদের দেখিয়ে দেবো। এবং রুম সার্ভিস অবশ্যই অ্যাভেলেবেল। কোন সময় রেস্তোরাঁর কোন জিনিসটি অ্যাভেলেবেল হবে সেটাও দেখিয়ে দিই। ব্রেকফাস্ট 8টা থেকে 10টার মধ্যে, লাঞ্চ 11:30 থেকে 3টে, ডিনার হচ্ছে 7:30 থেকে 10টার মধ্যে। এখানের মেনু কিন্তু বিশাল, মানে বিশাল মানে বিশাল, মানে আপনি যত রকম জিনিস ভাবতে পারেন প্রায় সব রকমই এখানে বিক্রি বাট্টা হয়। ফর অ্যান এক্সাম্পল, আপনারা যদি ভেজিটেরিয়ান মেন কোর্সের কথা কিছু ভাবেন, ধরুন পোস্তর বড়ার মতো আইটেম 200 টাকা, তারপর শুক্তো পাবেন 150 টাকার, আবার যারা মিক্সড ভেজিটেবল খুঁজছেন 140 টাকা দাম, পোলট্রির মেইন কোর্স আর কি, চিকেন তারকা 160 টাকা, চিকেন কারি 2 পিস 230 টাকা, সো অন অ্যান্ড সো ফোর্থ। এখানে নানা রকম জিনিস আছে, ফিশ, মিট, আপনাদের যেরকম খাবার খেতে ভালো লাগে তা সবই পাবেন। আবার ভাতের মধ্যেও ধরুন জিরা রাইস, পিস পোলাও, খিচুড়ি পর্যন্ত আছে, বিরিয়ানি থাকে একটা দিনে, চাপাটি পাবেন, পুরি, আলু পরোটা। তো আশা করি মোটামুটি আপনার যা প্রয়োজন পড়ে থাকে সাধারণত কোথাও ঘুরতে গিয়ে খাবার ইচ্ছে হলে, সেগুলো সবই পাবেন। আর যে ব্রেকফাস্টটা আপনি কমপ্লিমেন্টারি পাবেন এখানে এলে, তার মধ্যে এই যে 2-3টে অপশন সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমত হচ্ছে ব্রেড টোস্ট, বাটার জ্যাম, একটু অর্ডার, বানানা সুইট, টি কফি দিয়ে এটা একটা অপশন। এর বাদে হচ্ছে পুরি সবজি, এটা দিয়ে একটা অপশন, বাকি জিনিস একই রকম। এবং লাস্টে হচ্ছে মিল্ক কর্নফ্লেক্স দিয়ে। তো আপনারা এই যে 3টে ব্রেকফাস্টের মেনু দেখছেন, এর মধ্যে যে কোনোটা চুজ করতে পারেন। লাঞ্চে এই যে ভেজ থালি আমি নিয়েছি, তাতে আছে সাদা ভাত, এখানে দেখছি শুক্তো, আলু পোস্ত, বেগুন ভাজা, এদিকে মিষ্টি, চাটনি, স্যালাড, আলু ভাতে আলু ভাজা, ঘি, ডাল, পাঁপড়, এই সমস্ত কিছু আছে। এটা হচ্ছে ওই 200 টাকার ভেজ থালি যেটা বললাম। এর বাদে আমি নিয়েছি হচ্ছে এই পমফ্রেটের কারি, এখানে 1 পিসই পমফ্রেট আছে। খাবার ডিসেন্ট ছিল, যদি বলি খুব ভালো সেটাও বলাটা বোধহয় অন্যায় হবে, আবার একেবারে খারাপও নয়, ঘরোয়া হালকা রান্না যেরকম হয়। তবে হ্যাঁ, যারা স্বাদের ব্যাপারে খুব স্পেসিফিক তাদের কতটা কি ভালো লাগবে আমি জানি না। খাবার জিনিসটাই এমন একটা বিষয়, কারুর খুব ভালোও লাগতে পারে, আবার কারুর ভালো নাও লাগতে পারে, তো সে বিষয়ে কিছু বলবার নেই। যাই হোক, আমরা 3:40 ফেরিটা করব, 2:30টা পাবো না, বেরিয়ে গেছে বোধহয় এতক্ষণে। আর এখানের খাবারের দামও দেখলেন সাধ্যের মধ্যেই, মোটামুটি ঠিকঠাকই দাম, খুব একটা কিছু হাইলি এক্সপেন্সিভ জায়গা হয়ও না WBTDC এলে, একটা ঠিকঠাক রেঞ্জে দাম, এইটুকুই বলতে পারি। আর দুটো জিনিস আপনাদের একটু বলে দিই যেটার ব্যাপারে আমার বলা হয়নি, সেটা হচ্ছে যারা ড্রাইভার নিয়ে আসবেন, ওনাদের এই হেরিটেজ ব্লকেই কিন্তু থাকবার ব্যবস্থাপনা আছে। 600 টাকা পার ডে হচ্ছে খরচ, প্লাস 5% GST ড্রাইভারের অ্যাকোমোডেশনের জন্য। খাবার আপনি ভিতরেও খেতে পারেন, আমার ড্রাইভার যেরকম ভিতরেই খাচ্ছেন, চাইলে বাইরে গিয়েও খেতে পারে। এখানে
টুকটাক খাবার দোকান প্রচুর আছে, সেটা নিয়ে অসুবিধা হবে না। এবং এই যে রুমগুলো স্পেসিফিক্যালি অ্যানেক্স বিল্ডিংয়ের যেটা সুপার ডিলাক্স রুম, সেখানে তো 3জন মানুষ হেসে খেলে থাকা যায়। যদি আপনারা এক্সট্রা ম্যাট্রেস না নেন থাকবার জন্য, তাহলে খরচটা রুম যে ফেয়ার ধরুন 3200 টাকা 20%, মানে 640 টাকা। এবং যদি আপনি মানে ম্যাট্রেস নেন তাহলে রুম ফেয়ারে 30% মানে এক্সট্রা দিতে হবে। তো যদি একটা বড় রুম নিয়ে 3জন থাকতে পারেন, সেটা কিন্তু আমার মনে হয় খানিকটা লাভজনক। সেক্ষেত্রে আপনার খরচটা কম পড়বে। এবং আপনাদের একটা স্পেশাল জিনিস দেখাই, এইটা যদিও এখন আর কোনো কাজে ব্যবহার হয় না, শুনছিলাম এটা আগে একটা রাইস মিল ছিল, তারপর সরকার এটাকে অধিগ্রহণ করেছে। হেরিটেজ বিল্ডিংটা কিন্তু খুব সুন্দর, মানে অ্যাটলিস্ট ফটোগ্রাফির পার্সপেক্টিভে কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে না? আশপাশটা দারুণ সুন্দরভাবে বেশ মেনটেন করা, রং টং করে পরিষ্কারভাবে রেখেছেন ওনারা। আর এই মেঘ করে আসছে যে কি ভালো লাগছে আশপাশটা, কি বলবো আপনাদের। তবে এখানে একটা জিনিস খুব চোখে পড়ছে, সেটা এখানেই গল্প করতে করতে মজার ছলে জানতে পারলাম। এখানে না প্রচুর গোসাপ আছে, একটু সাবধানে। মানে কিছু এখানে না ওই জঙ্গল জঙ্গল মতো এরিয়া আছে, গার্ডেন এরিয়া আছে, সেখানে গোসাপের কিন্তু উপদ্রব আছে। এবং বেশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বাবুরা। আমি একটা দুটো দেখতেও পেয়েছি, তার একটা ভিডিও আমি যখন কথা বলছি দেখাচ্ছি। তো এরকম কিছু জিনিসের কিন্তু এখানে একটু ভাবনা চিন্তা আপনাদের মাথায় রাখা উচিত। স্পেসিফিক্যালি বাচ্চাদের কথা একদম ছেড়ে দেবেন না, মুশকিল হতে পারে সেক্ষেত্রে কোনো যদি জন্তু জানোয়ার থাকে। দেখতেই পাচ্ছেন আশপাশটা ঘন জঙ্গলের মতো আর কি। খুব একটা যে এই দিকগুলো মেনটেন হয় তা নয়, এদিকগুলো আগে হয়তো কিছু ছিল, এখন কমপ্লিটলি ইনঅ্যাক্সেসিবল হয়ে পড়ে আছে। এই জঙ্গলে প্রচুর গোসাপ আছে আমি যেটা দেখছিলাম। এই হচ্ছে গোটা প্রপার্টির ট্যুর, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই ভালো, মানে আমার তো মনে হয়েছে ডায়মন্ড হারবারের যেটা প্রপার্টি সাগরিকা, তার থেকে এটা অনেক গুণে ভালো। এটার থেকে দক্ষিণবঙ্গে অবশ্যই আরও অনেক ভালো ভালো প্রপার্টি আছে, যেগুলো তখন বলতে ভুলে গেছি, যেরকম পুরুলিয়া, বিষ্ণুপুর, অবশ্যই সেগুলো আরও অনেক বেটার মানের প্রপার্টি হয়তো। কিন্তু এটা আমাদের কলকাতার মানুষদের এতটা কাছে, স্পেসিফিক্যালি হাওড়ার মানুষদের তো খুবই কাছে, 1 ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন। তো এত এই হাতের কাছের জায়গা সবাই তো খোঁজেন ঘুরতে যাওয়ার জন্য, তাদের জন্য মন্দ নয় কিন্তু বিষয়টা। আর যে জন্য সম্ভবত আপনি এই জায়গাটিতে আসবেন, সেটা হচ্ছে নদীর সৌন্দর্যকে উপভোগ করা। তো সেটার কতটা কি হাতছানি আছে, নদী পেতে গেলে কতটা হাঁটতে হবে আপনাদের দেখাই। হেরিটেজ বিল্ডিং, এই হচ্ছে রূপমঞ্জরির গেট। এবং জাস্ট রাস্তার ওপারটায় যাব, ওখানে গিয়ে আপনাদের দেখাবো নদীটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। চলুন, এই যে এখনো কিন্তু পিছনে রূপমঞ্জরির গেটটা দেখা যাচ্ছে। এই সিঁড়িগুলো দিয়ে উঠি, রাস্তার এই ধারটায় যাই। অসাধারণ জাস্ট। এই রাস্তাটা যে কি সুন্দর, ফ্যান্টাস্টিক। দেখুন জাস্ট, আহা, অসাধারণ লাগছে না? আমাদের প্রপার্টিটা থেকে মিনিট 2-3 হাঁটা পথে হচ্ছে এখানের ফেরিঘাট। এখান থেকে নূরপুর আর কি, ডায়মন্ড হারবারের দিকেরও ফেরি পাবো, আবার গেঁওখালিরও ফেরি ছাড়ে। 8 টাকা করে টিকিট। আমার একটু লেটই হয়ে গেল, জানি না 3:40-এরটা পাবো কিনা। মিনিট 15-20 লাগবে এক একটা সাইডে। ঘন্টাখানেক বিকেলবেলায় নদীবক্ষে ভ্রমণের একটা হাতছানি। এইরকম রাস্তা বেরিয়েই এখানের একটা সুবিধা হচ্ছে, টুকটাক খাবারেরও দোকান আছে দেখছি, সবই বিক্রি বাট্টা হচ্ছে। একটু তো দূর আছেই, ড্রাইভার দাদা গিয়ে টিকিটটা কাটছে। আমি একটু ড্রোন ওড়াতে ব্যস্ত হয়ে গেছিলাম, ঘড়ির সময়টা মাথায় ছিল না। ঠিক আছে, আশা করি পেয়ে যাব। ফেরি তো 2-1 মিনিট একটু এদিক ওদিক হয়। টিকিট কাটবার জায়গা। থ্যাংক ইউ রোহিত। দারুণ না? এখান থেকে নদীর ভিউটা খুব স্পেশাল। এবং এই মাথায় যেহেতু সেট করা, এক ফোঁটা গরম লাগছে না। এখন বাজে কম বেশি 3:40। আশা করি খানিকক্ষণের মধ্যেই ছেড়ে দেবে।
20 মিনিট যাবো, 20 মিনিট আসবো নদীর হাওয়া খেতে খেতে। ৳8 নিল? হ্যাঁ। ঠিক আছে। এইরম নিচে বসবার জায়গা, সুন্দর বেশ। গাদিয়ারা থেকে গেঁওখালি যেতে জনপ্রতি খরচ মাত্র ৳8। নদীবক্ষে ভ্রমণের একটা হাতছানি তো বটেই। গাদিয়ারা থেকে গেঁওখালি যাবেন, ওখানে কিছুক্ষণ ওয়েট করবেন, আবার চলে আসতে পারেন একই নৌকাটি করে। টোটালে 1 ঘন্টা সময় কেটে যাবে। আমি সাজেস্ট করব সানসেটের সময় ক্রুজটা করার, তখন আবহাওয়া আরও মনোরম পাবেন। এবং বারবারই বলছি, যদি বর্ষার সময় যান বা শীতকালে যান তখন আরও ভালো লাগবে। আমরা খানিকটা গরম তো পেয়েছি বটে। আর যদি জানার ইচ্ছে থাকে কোন সময় নৌকাগুলি ছাড়ে এই ফেরিঘাট থেকে, তাহলে রিসেপশনে কথা বলতে পারেন, ওনাদের কাছে গোটা টাইম চার্টটাই আপনারা পেয়ে যাবেন। গাদিয়ারার এই রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টিকে নিয়ে আমার এই ছোট্ট প্রতিবেদনটিকে আজকে এখানেই শেষ করছি। আপনারা যদি আজকের ভিডিওটি দেখে এনজয় করে থাকেন এবং নতুন কিছু জানতে পারেন, যেরকম সবসময় বলি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় অল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে অবশ্যই কানেক্টেড থাকতে পারেন, এবং আপনাদের যদি কোনো প্রপার্টি, হোমস্টে, রিসর্ট আমাকে দিয়ে প্রমোশন করাতে চান, ইনস্টাগ্রামেই মেসেজ করতে পারেন। আমার ইনস্টাগ্রামের আইডি রিতম_রয়। আজকে এখানেই শেষ করলাম। দারুণ এনজয় করলাম এই ছোট্ট আমার ট্রিপ। আপনারাও ভবিষ্যতের দিনে অবশ্যই গাদিয়ারা আসুন এবং ঘুরে গিয়ে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন অভিজ্ঞতা হলো। বাই বাই।